এটি আসলে একজন বাঙালি হিসাবে শুধু নয়, যে কোনো ভাষাভাষীর মানুষের জন্য এটি লজ্জাস্কর। কারণ বাংলা ভাষা যে সংগ্রাম, বাংলা ভাষা প্রতিষ্ঠার সংগ্রাম, মানে সেই সংগ্রামটি ছিল একটি জাতির বিরুদ্ধে, একটি গোষ্ঠীর বিরুদ্ধে, যারা উর্দু ভাষাভাষী জনগোষ্ঠী, যারা পাকিস্তানি। আহ, সেই পাকিস্তানিরা 1952 সালে যে ভাষার আহ, মানে জোর করে বাঙালির উপরে, বিশেষ করে আহ পূর্ব বাংলার মানুষের উপরে তাদের যে নিজস্ব ভাষা, সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তার প্রতিবাদে সেদিন ঢাকায় ছাত্র জনতা ফুঁসে উঠেছিল। এবং সেদিন আহ মানে অগণিত মানুষ অগণিত মানুষ সেদিন ঢাকার রাজপথে নেমে এই ভাষা চাপিয়ে দেওয়া ভাষার বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তো সেদিন কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী একটি জাতি তার নিজস্ব ভাষায়, তার মায়ের ভাষায় কথা বলবে, এই অপরাধ, এটিকে তারা অপরাধ হিসেবে বিবেচনা করে তাদের উপরে গুলি চালিয়েছিল। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আহ মানে বাঙালির ইতিহাস, মানে পৃথিবীতে এই ইতিহাসটি একটি ইতিহাস যে পৃথিবীতে আর কোনো দেশ নেই, কোনো জাতি নেই যারা ভাষার জন্য জীবন দিয়েছে। এটা একটি ব্যতিক্রমী ঘটনা এই পৃথিবীর ইতিহাসে। এর চেয়ে খারাপ নজির যে ভাষার জন্য জীবন দেওয়া, এটি একদিকে যে ভাষার জন্য জীবন দেওয়া মানুষের, ভাষার জন্য প্রতিবাদী মানুষের উপর গুলি করার একটা ধিক্কারজনক একটি নজির তৈরি করেছিল পাকিস্তানি বাহিনী। পক্ষান্তরে বাঙালি ধামাল ছেলেরা, বাঙালির সাহসী মানুষেরা সেদিন তার ভাষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল ঢাকার রাস্তায়। সেটি ছিল আরেকটি বিরল ঘটনা। ভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস পৃথিবীতে বিরল, এবং তার শুধুমাত্র বাঙালি দেখাতে পেরেছে। কিন্তু কি পরিতাপের বিষয় যে সেই বাংলাদেশে, যে মাটিতে ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে, সেই বাংলাদেশে যাদের স্মৃতির উদ্দেশ্যে, যাদের জন্য আমরা মাতৃভাষায় কথা বলতে পারি, সেই শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার, সেই ভাষার মিনার আজ স্বাধীন বাংলাদেশে ভেঙে ফেলা হচ্ছে। তো একজন বাঙালি হিসেবে, বাংলাদেশের একজন মানুষ হিসেবে, এর চেয়ে দুঃখ, এর চেয়ে পরিতাপের, এর চেয়ে লজ্জার আর কোনো ঘটনা হতে পারে না। আমি একজন বাঙালি হিসেবে আমার এই শহীদদের কাছে আমি ক্ষমা প্রার্থী, এদের প্রজন্মের পরিবারের কাছে আমি ক্ষমা প্রার্থী। তাদের এই আত্মতান, তাদের এই রক্ত আমরা সম্মান জানাতে পারছি না। এই প্রজন্মে এসে আমরা থেমে গেছি। যে দেশটিতে আমরা বাস করছি, সেই দেশের জন্য, ভাষার জন্য যারা জীবন দিয়েছে, সেই মিনারে আজকে এই যে যে হাতুড়ির বাড়ি, এই বাড়ি বাংলাদেশের হৃদয়ে, এই বাড়ি আমার হৃদয়ে লাগছে। আমি একজন বাঙালি হিসাবে এটি আমার রক্তে লাগছে, আমার শরীরে লাগছে। প্রত্যেকটি বাঙালির জন্য এটি খুব দুঃখজনক ঘটনা। একদমই। আর এই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নটা ওঠে নাকি শহীদুল বাবু, তাহলে কি বাংলাদেশ পাকিস্তান হওয়ার পথে যা শুরু হয়েছে? এটা তো সত্যি পরিতাপের একটি বিষয় যে যে পাকিস্তানি বাহিনীর সঙ্গে আহ যুদ্ধ করে, লড়াই করে আমরা ভাষাকে প্রতিষ্ঠিত করেছিলাম, এবং যা আজকে শুধু বাঙালির দিন নয়, আজকে কিন্তু এই দিবসটি 21শে ফেব্রুয়ারি আমরা সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে থাকি। সারা বিশ্ব এটা আন্তর্জাতিক স্বীকৃত একটি দিবস। সেই দিবসটি সহসা ভাষার প্রতি মানুষ সম্মান প্রদর্শন করে এই শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে, এই শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে। আমাদের পরিতাপের বিষয় যে যে দেশটিতে সেই আন্দোলন হলো, যাদের বিরুদ্ধে আন্দোলন হলো, তাদের সংস্কৃতি আজ ফিরে এসেছে বাংলাদেশের মাটিতে। তুমি একদম। জেনে থাকবে গতকাল ঢাকায় আহ যে নবাব বাড়ি আছে, যেটাকে আমরা এখন বলি আহ আহসান মঞ্জিল, হুম। এই আহসান মঞ্জিলে গতকাল ভাষা দিবসের দিনে, যেদিন আমরা ভাষার জন্য লড়াই করে রক্ত দিয়েছি, সেই দিনটিতে পাকিস্তানি কাওয়ালি গজল সন্ধ্যা হয়েছে। আমরা তো এই ভাষার দিবস ছোট থেকে, জন্ম থেকেই দেখে এসেছি। এই দিবসটিতে বাংলা উৎসব আমরা করেছি, বাঙালির উৎসব, বাংলা উৎসব, বাংলায় কথা বলা, বাংলার ভাষা সংস্কৃতি নিয়ে কথা বলা, এই বিষয়গুলো নিয়ে আমরা দেখতাম মানুষ চর্চা করতো, আমাদের পূর্ববর্তী প্রজন্ম, আমাদের ছেলেবেলাটাও সেরকম। কিন্তু আজ দেখলাম আমরা সেই দিনটিকে, যে ভাষার বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, সেই ভাষাভাষীদের সংস্কৃতি, কালচারকে সেখানে
পালন করা হচ্ছে, তাও খোদ ঢাকাতে একটি নবাব বাড়িতে। মানে বললাম না যে আসলে বাংলাদেশে শুধু যে এই ভাষা দিবসটি নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধই তো এরা অস্বীকার করছে এখন। যে যারা বাংলাদেশের শাসন ক্ষমতায় আছে, তাদের যারা অনুসারী, যারা তাদেরকে আগলে রেখেছে, সেই মানুষগুলো তো পাকিস্তানকেই তারা প্রকান্তরে লালন করছে। তাদের শিল্প সংস্কৃতি চর্চা শুরু হয়েছে। বিজয়ের মাসেও আমরা দেখেছি ডিসেম্বরে সেখানে পাকিস্তানি শিল্পীদের কনসার্ট হয়েছে। আমরা তারপরেও দেখেছি যে বিভিন্ন সময় পাকিস্তানি, ইভেন এখন তো পাকিস্তানের সঙ্গে সংস্কৃতি বিনিময় শুরু হয়েছে। পাকিস্তান থেকে শিল্পীরাও যেমন আসছে, বিভিন্ন দিকের লোকজন এসছে, এবং শুধু কি তাই, এখন তো সামরিক স্থাপনা, সামরিক শক্তি, বিভিন্ন কিছু সামরিক সক্ষতা বিনিময় হচ্ছে। সুতরাং বাংলাদেশ এই পরিস্থিতিতেও পাকিস্তানের, আমি তো আমার আর বলতে দ্বিধা নেই যে এখন আমরা এই মুহূর্তে পূর্ব পাকিস্তানে ফিরে গেছি, যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান নিয়ন্ত্রিত, পাকিস্তানিদের নিয়ন্ত্রিত। ঠিক, ঠিক, একদমই। শাহিদুল বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা আরও একটি যে বিষয় নজর রাখবো, এই বিষয়টিতে আমরা যেটা নজর রাখতে চলেছি সেই বিষয়টি হলো, তাহলে কি উর্দুকে প্রাধান্য দিতে, উর্দু ভাষাকে প্রাধান্য দিতে এটা ইউনুসের কোনো গেম প্ল্যান? কারণ ভাবুন না, রাষ্ট্রপতিকে ইউনুস অপমান করলেন, তিনি রাষ্ট্রপতির সঙ্গে শ্রদ্ধা জ্ঞাপন করতে গেলেন না। রাষ্ট্রপতি, তিনি প্রধান উপদেষ্টা, তিনি প্রধানমন্ত্রী নন, নির্বাচিত কেউ নন। অসময়ে সরকারটাকে চালানোর উপদেশ দেওয়ার জন্য উপদেশটাকে তৈরি করা হয়েছে, গঠন করা হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে উপদেষ্টা হয়ে তিনি কি করে রাষ্ট্রপতিকে অপমান করতে পারেন? এবং তাহলে কি উর্দু ভাষাকে প্রাধান্য দিতেই এটা ইউনুসের কোনো গেম প্ল্যান? মাস্টারমাইন্ড ইউনুস, এ বিষয়ে কথা বলবো। আমার সঙ্গে যুক্ত হয়েছেন তার গোপন ডেরা থেকে বাংলাদেশি সাংবাদিক শাহিদুল হাসান খোকন। শাহিদুল দা, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে কথার সূত্রে যে কথাটা আসে, যে পাকিস্তানের অনুষ্ঠান হচ্ছে, পাকিস্তানি কাওয়ালি হচ্ছে, হ্যাঁ, ভাষা দিবসের দিন, বিজয় দিবসের দিন, তাহলে কোনো না কোনোভাবে উর্দুকে প্রাধান্য দেওয়ার চেষ্টা, আর সেই চেষ্টায় রত ইউনুস। হ্যাঁ, এটি তো আমরা এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানি সংস্কৃতির যে ধারাটি, সেটি আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুরু হতে দেখেছি সেই আগস্ট মাস থেকেই। এবং দেখো, বাংলাদেশে 5ই আগস্ট শুরুটা হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত দিয়ে। বিশেষ করে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হয়েছে, বঙ্গবন্ধুর বাড়িতে সেদিন আগুন দেওয়া হয়েছিল। বাংলাদেশের যেখানে যে মানে যতগুলো মুক্তিযুদ্ধের ভাস্কর্য বা যতগুলো তোমার কি বলে এটাকে, যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে স্থাপনা ছিল, প্রত্যেকটিতেই হামলা করা হয়েছে। এটি ছিল আহ 5 আগস্ট শুরু হয়েছে যেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান।